তার গতির প্রথম অর্ধেক দূরত্ব v1 বেগে, বেগ বলি দ্রুতি বেগ বলি একই ব্যাপার, এবং দ্বিতীয় অর্ধেক দূরত্ব v2 বেগে যায়। গড় বেগ নির্ণয় করো। গড় বেগ নির্ণয় করো। বলতো আগের কোশ্চেনটার সঙ্গে এই কোশ্চেনটা কি ডিফারেন্স আছে? আগের কোশ্চেনটা অর্ধেক সময় বলা ছিল, এখানে বলা আছে অর্ধেক দূরত্ব। এইটা মনে করো একটা টোটাল জায়গা, এখন টাইম গুলো এখন একই নাও হতে পারে, এখন দূরত্ব গুলো একই হবে। তাহলে মনে কর এটা x1, এটা x2, এখানে টাইম t1, এটাতে টাইম t2, ঠিক আছে, এটাতে বেগ v1, এটাতে বেগ v2। এবার এইটা প্রথমে আমি বলে নিই যে দূরত্ব সমান, এই দূরত্ব বাই সময় সমান বেগ বা দ্রুতি। এখানে দুটো একই হবে কারণ সরলরেখা বরাবর যাচ্ছে, আমি বারবার বলছি। দূরত্বকে আমি যদি x দিয়ে প্রকাশ করি, সময়কে যদি t দিয়ে প্রকাশ করি, সমান v। তাহলে x বাই t সমান v বা x সমান vt। এটা সবার ক্লিয়ার? x সমান vt এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। তাহলে যখন x1 হবে তখন কি হবে v1 t1, আর যখন x2 হবে তখন হয়ে যাবে v2 t2। তাহলে আমরা যদি গড় বেগ বলি v অ্যাভারেজ, সেটা মোট দূরত্ব হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই t1 প্লাস t2। ঠিক আছে? তাহলে x1 কত v1 t1 প্লাস x2 কত v2 t2 ডিভাইড বাই t1 প্লাস t2। এবার দেখ কোনটা সমান। আচ্ছা এখানে আমার একটা গোলমাল হলো, এখানে ভিটি দিয়ে প্রকাশ করলে হবে না, কারণ আমার এখানে তো টি বলা নেই, এক্স বলা আছে। তাহলে টিটাকেও আমাকে এক্স দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে বল এইখান থেকে t1 পাওয়া যাবে x1 বাই v1, এখান থেকে t2 পাওয়া যাবে x2 বাই v2। আমার এখানে এক্সটা কি বানিয়েছে, আগেরটাতে আমি টি দিয়ে প্রকাশ করেছিলাম কারণ আগে টিটা বলা ছিল অর্ধেক, এখন দূরত্বটা অর্ধেক বলা আছে, তার মানে x1 সমান x2 দেওয়া আছে, x1 সমান x2 সমান তুই x ধরে নিতে পারিস x, ঠিক আছে তো? তাহলে এটা t1 সমান কত হবে x1 বাই v1, তাহলে x প্লাস x ডিভাইড বাই x1 বাই v1 মানে x বাই v1 প্লাস x বাই v2, তাহলে x প্লাস x মানে 2x ডিভাইড বাই x বাই v1 প্লাস x বাই v2 মানে কত হবে, x কমন নিলে 1 বাই v1 প্লাস 1 বাই v2। তার মানে v এভারেজ যেটা হচ্ছে 2 ডিভাইড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। তাহলে 2 ডিভাইড বাই v1 v2 v1 প্লাস v2, তার মানে 2 v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, এটা করবে। তাহলে বুঝতে পারছি যখন দূরত্বটা অর্ধেক বলা থাকছে তখন এক্সপ্রেশনটা হচ্ছে 2 v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, আর যখন সময়টা অর্ধেক বলা থাকছে তখন এক্সপ্রেশনটা হচ্ছে v1 প্লাস v2 বাই 2। দূরত্বটা সমান বা অর্ধেক, মানে যদি মনে করো এমনি বলে কেসটা, ব্যাপারটা কি, মনে করো কে বললো যে এদিকে x দূরত্ব গেল দিয়ে আবার x দূরত্ব ফিরে এলো, যাবার সময় বললো যে বেগ v1, আসার সময় বললো যে বেগ v2।
তখন গড় গতি কত হবে বা গড় বেগ কত হবে, এটাই। যখন এই দূরত্বটা আমার সেম থাকবে, ডিস্টেন্সটা যখন সেম থাকবে দুটো আলাদা আলাদা বেগের জন্য, সেটা অর্ধেক হোক দ্বিগুণ বলুক যাই বলুক, দুটো আলাদা আলাদা বেগের জন্য যখন দূরত্বটা একই থাকবে, দুটো দূরত্ব যখন একই থাকবে, টাইম আলাদা থাকতে পারে, তখন এক্সপ্রেশন হবে এটা 2v1v2, গড় বেগ হবে 2v1v2 ডিভাইড বাই v1 প্লাস v2 জেনারেল। আর যখন টাইমটা একই হবে, বেগটা আলাদা হবে বা টাইমটা একই হবে, দূরত্ব যাই হোক, টাইমটা যখন একই হবে, দুটো টাইম ইন্টারভ্যাল যখন সেম হবে, তখন এক্সপ্রেশন হবে v1 প্লাস v2/2। ক্লিয়ার? এই দুটো কিন্তু মনে রাখার চেষ্টা করবি, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। তেমন একটা প্রবলেম নিচ্ছে, তাহলে বুঝতে পারবি আবার। এটা আশা করি সবার হয়ে গেছে। একটা আমি প্রবলেম দিচ্ছি, তোদের বইটা নিতে হবে। কোশ্চেনটা লিখে আমি বলছি। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার/ঘন্টা গতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার গতিতে যায়। তার গড় গতি কত? প্রবলেমটা কর। বল কত হবে? ভি এভারেজ কত বললাম? এখানে দুটো অর্ধেক দূরত্ব বলা আছে, অর্ধাংশ মানে কি দূরত্বটা অর্ধেক বলা আছে, তার মানে ভি এভারেজ কত হবে? 2v1v2 ডিভাইড বাই v1 প্লাস v2, 2 ইন্টু 30 ইন্টু
40, v1 v2 30 40 আছে, ডিভাইড বাই 30 প্লাস 40। স্যার 34.21। এটা হিসাব করলে 34.21 মিটার পার সেকেন্ড আছে। আর যদি এটা সময়টা ওই যদি বলতে যে অর্ধেক অংশ 30 কিলোমিটার, অর্ধেক সময়ে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর বাকি অর্ধেক সময় 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, তখন সিম্পল 40 প্লাস 30/2 হয়ে যেত, এইটা হয়ে যেত। তাহলে সেটা 70/2 মানে 35 হয়ে যেত। তাই এই জায়গাটা দেখবি যে অর্ধাংশ বলছে, অর্ধেক দূরত্ব বলছে, দূরত্বটা সেম আছে, দূরত্বের অর্ধাংশ বলছে, বাকি অর্ধাংশ বলছে, তার মানে দূরত্বটা সেম আছে, আর সময়টা সেম থাকলে এটা হবে, দূরত্ব সেম থাকলে এটা। সিমিলারলি আরেকটা প্রবলেম দিচ্ছি দেখ, ঠিক আছে? আমি প্রবলেমটা ভাষায় লিখছি নি, মনে করি এইভাবে আছে, দুটো মনে করি স্টেশন আছে, স্টেশন এ এন্ড স্টেশন বি। তো বলছে যে একটা ট্রেন মনে কর যাবার সময় এইদিকে যখন গেছে তখন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, আর যখন ফিরে এসছে তখন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এসছে। বলতে পারবি গড় দ্রুতি আর গড় বেগ কত? স্যার গড় বেগ তো 0 হবে। গড় বেগ 0 হবে, কারণ যে বিন্দু থেকে স্টার্ট করেছিল সেই বিন্দুতে ফিরে এসছে, এতে স্টার্ট করেছিল এখানে গেছে আবার ফিরে এসেছে, সরণ তো শূন্য হয়ে গেছে। তাহলে সরণ যদি শূন্য হয়ে যায় তাহলে বেগ শূন্য হয়ে যাবে, কারণ এটা বিপরীত দিকে আছে। যদি একই দিক বরাবর যেত তাহলে তাহলে গড় দ্রুতি আর গড় বেগ একই হতো, বাট ফিরে এসছে যেহেতু এখানে গড় বেগটা শূন্য হয়ে যাবে, বাট গড় দ্রুতি কত হবে এই ফর্মুলাটা অনুযায়ী হবে। কারণ কি, দূরত্বটা তো প্রথমবারে যা ছিল দ্বিতীয়বারও তাই আছে, দূরত্বটা তো সেম আছে। তাহলে ভি অ্যাভারেজ হয়ে যাবে 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইড বাই 100, 48 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? তোদের সবাই ডেরিভেটিভ মনে আছে? ডেরিভেটিভ ডেরিভেটিভটা আমি আরেকবার চেক করতে বলেছিলাম, আরেকবার রিভাইজ করতে বলেছিলাম। আমি একটা প্রবলেম দিচ্ছি, দেখি কেমন রিভাইজ আছে। হয়েছে এটা সবার ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট, একটা মনে কর বস্তু কোন সরণ দেওয়া আছে, সরণ এক্স অক্ষ বরাবর, বা অবস্থান আমি বলতে পারি, এক্স অক্ষ বরাবর অবস্থান, সরণ না বলে এটা অবস্থান বলা ভালো, এক্স অক্ষের উপর অবস্থান। এক্স সমান দেওয়া আছে 8t মাইনাস 3t স্কোয়ার। টি সমান 1 সেকেন্ড সময়ে কোণাটির তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারবি? কোণাটির তাৎক্ষণিক বেগ, টি সমান 1 সেকেন্ডে কোণাটির তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ ভি সমান কি ছিল ফর্মুলা? ডিএস বাই ডিটি বা ডিআর বাই ডিটি। তাই এখানে আর এর জায়গায় কি আছে? এক্স আছে অবস্থানটা, তাহলে আমাদের ভি সমান হয়ে যাবে ডিএক্স বাই ডিটি।
তাহলে এই ফর্মুলার এই এক্স সমান যেটা দেওয়া আছে 8t - 3t স্কয়ার, এটাকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, মানে dx বাই dt করতে হবে। তাহলে dx বাই dt করলে কত পাওয়া যাবে? 8 ইনটু t এর ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস 3 ইনটু t স্কয়ারের ডেরিভেটিভ কত হবে 2t। মনে আছে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হতো? n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে t টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হবে? n t টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে t এর মাথায় কত আছে 1, তাহলে 1 যদি থাকে কত হবে 1 ইনটু t টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে t টু দি পাওয়ার 0 মানে 1, ওই জন্য লিখেছি t এর ডেরিভেটিভ 1। আর t স্কয়ার ডেরিভেটিভ কত হচ্ছে n এর জায়গায় 2, তাহলে 2 t টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 2t, ওই জন্য লিখছি t স্কয়ার ডেরিভেটিভ 2t। এই ফর্মুলাটা অনুযায়ী হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি কারো প্রবলেম হচ্ছে আমি আবার বলছি ক্যালকুলাসের ভিডিওগুলো দেখবি। তারপরে নেক্সট, তাই এটা কথা হচ্ছে 8 মাইনাস 60, এটা হচ্ছে কি ভি, কিন্তু আমাকে কত সময় বলেছে? টিটা 1 সেকেন্ডে বলেছে, তাহলে এখানে টি এর জায়গায় 1 বসিয়ে দিতে হবে। তার মানে 8 মাইনাস 6 ইনটু 1, দ্যাট ইজ 8 মাইনাস 6 সমান 2 মিটার পার সেকেন্ড। এইটা হবে 1 সেকেন্ডে কণাটির বেগ, তাৎক্ষণিক বেগ। এই কোশ্চেনটি আমি চেঞ্জ করে দিতে পারি, যদি মনে কর তাৎক্ষণিক বেগ না বলে গড় বেগ জিজ্ঞেস করে, টি সমান 0 থেকে টি সমান 1 সেকেন্ড সময়ে গড় বেগ বা গড় দ্রুতি যাই বলি। তাহলে দেখ সরণ গড় দ্রুতি মানে কত? মোট সরণ বা মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে টি সমান 0 সময় কোণাটা কোথায় ছিল আগে দেখি। এইটা মনে কর একটা এক্সিস করে নিলাম, এদিকটা মনে কর এক্স এক্সিস বরাবর, কোণাটা কি মূল বিন্দু থেকে এক্স এক্সিস বরাবর যাচ্ছে। তাহলে টি সমান 0 হলে এক্স সমান কত? 8 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার, তার মানে 0। তার মানে কোণাটা প্রথমে এখানে স্টার্ট করেছি এখান থেকে। তারপরে টি সমান যদি 1 হয় তাহলে এক্স সমান কত? 8 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার, তার মানে 8 মাইনাস 3 সমান 5 মিটার। তার মানে এইখানে চলে গেছে 5 মিটার। তাহলে কোণাটা সরণ বা অতিক্রম দূরত্ব কত হয়েছে? 5 মিটার মোট সরণ। তাহলে আমি বলতে পারি মোট সরণ সমান 5 মিটার। আর মোট সময় কত লেগেছে? 0 থেকে 1। তাহলে গড় দ্রুতি বা গড় বেগ কত? সরণ বাই সময় 5/1, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড। কি বোঝা যাচ্ছে? আরে বারবার রিভিশন করতে হবে পুরানো পড়া, এবারে তো আসল জিনিসটা আরম্ভ হবে। নেক্সট কোয়েশ্চেন, শুধু প্রবলেম, অঙ্ক করতে হবে খালি, থিওরি অঙ্ক দুটো আই। ফিজিক্সের সঙ্গে এইটি অঙ্কে পার্থক্য। অঙ্কে কি হয়? শুধু ম্যাথ করলেই হয়, আর এখানে থিওরি প্লাস ম্যাথ দুটোই করতে হবে। পরীক্ষায় দুটোই পড়বে, কিন্তু অঙ্ক পরীক্ষা শুধু অঙ্ক পড়বে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। যাই হোক কোয়েশ্চেন নাম্বার দিনই, যাই হোক কিছু কোয়েশ্চেন নাম্বার হবে। আচ্ছা এখানে আমি একটা এমনি এমনি এক্সপ্লানেশন কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেনটা বলছে হোয়াট ডাজ
mod dv dt and d mod v dt represents মানে এইটা কি বোঝায়, mod dv dt মানে কি বোঝায় আর d mod v dt মানে কি বোঝায় বলতে পারবি কেউ? mod dv dt মানে কি? আচ্ছা dv বাই dt মানে কি? সিম্পল dv বাই dt মানে কি? অ্যাক্সিলারেশন, ত্বরণ। তাহলে mod dv dt মানে কি? mod মানে ত্বরণের মান। কিন্তু এইটাতে কি বলছে, এইটা ত্বরণের মান বোঝাচ্ছে, কিন্তু এইটা কি বোঝাচ্ছে দেখ, এটা বলছে d ইন্টু mod v বাই dt। তাহলে mod v মানে কত? mod v মানে হচ্ছে দ্রুতি, বেগের মান। তাহলে এটা আমার বোঝাচ্ছে ddt অফ স্পিড, স্পিডের পরিবর্তন। স্পিডের পরিবর্তনটা কি? বেগের পরিবর্তন তো ত্বরণ, যে ত্বরণটা বেরোবো তার যদি আমি মানটা নিই সেটা হবে ত্বরণের মান। কিন্তু যদি স্পিডের পরিবর্তন হয় তখন তাকে কি বলা হয়? এটা মনে রাখ, এটা আমরা পরে বৃত্তীয় গতি চ্যাপ্টারে ভালো করে বুঝবো। বৃত্তীয় গতি, এটাকে বলা হয় স্পর্শকীয় ত্বরণ। কি বলা হয়? স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। আমি ওখানে আরো ভালোভাবে বুঝাবো বিষয়টা কি। এখানে শুধু এইটুকু জেনে রাখ যে যদি দ্রুতির পরিবর্তনের হার বলে, বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, বাট দ্রুতির পরিবর্তনের হার কি? স্পর্শকীয় ত্বরণ। আর যদি বেগ পরিবর্তনের হারের মান বলি সেটা সিম্পল ত্বরণের মান, মড নিয়ে নিয়েছি, পুরোটার মড নিয়ে নিয়েছি। তাহলে ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণের মধ্যে পার্থক্য কি? কি ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য তো আছে, সেটা তো বলবো। ওই জন্য বললাম বৃত্তীয় গতি চ্যাপ্টারে ডিটেইলস পড়বো এটা। তুই এখনই আরেকটা এক্সাম্পল নিলে বুঝতে পারবি। দেখ, আচ্ছা তোকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বৃত্তীয় গতির এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি। আমি এখানে একটু বলে রাখছি ব্যাপারটা। তুই মনে একটা কোণা এরকম বৃত্তপথে ঘুরছে, হয়েছে? তাহলে যে কোনো বিন্দুতে তার বেগ কোন দিকে হবে? স্পর্শক বরাবর। এই তো বেগ হবে, এখানে স্পর্শক বরাবর এইদিকে ভেলোসিটি হবে, এইখানে স্পর্শক বরাবর এইদিকে ভেলোসিটি হবে, এইখানে স্পর্শক বরাবর এইদিকে ভেলোসিটি হবে। এটা মনে করে v1, এটা মনে করে v2, এটা মনে করে v3। ঠিক আছে? তো এখানে দেখ বেগের মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন হচ্ছে। এখানে অভিমুখ আলাদা ছিল, এখানে অভিমুখ আলাদা, এখানে অভিমুখ আলাদা। তাহলে বেগ মানে কি? মান প্লাস অভিমুখ দুটোই থাকবে। আর দ্রুতি মানে কি? অনলি মান। তাহলে দেখ আমি যখন বলছি যে ডিভি ভেক্টর বাই ডিটি, তার মানে কি? বেগ পরিবর্তনের হার মানে মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে ত্বরণটা বলছি সেটা মান এবং অভিমুখ দুটোর পরিবর্তনের ফলে যেটা সৃষ্টি হচ্ছে সেটা ত্বরণ। দুটোর পরিবর্তনে থাকবে মান অভিমুখ। বাট দ্রুতির ক্ষেত্রে কি হচ্ছে? কেবলমাত্র মান পরিবর্তনের হার, বেগের মানে বেগের মান পরিবর্তনের হার বা দ্রুতির পরিবর্তনের হার, সেটাকে স্পর্শকীয় ত্বরণ বলা হচ্ছে। স্পর্শকীয় ত্বরণ কেন বলা হচ্ছে? কারণ এটার অভিমুখটা স্পর্শক বরাবর থাকে, এই স্পর্শক বরাবর থাকবে। কিন্তু ত্বরণ স্পর্শক বরাবর হবে না। কেন স্পর্শক বরাবর হবে না? কারণ দেখ বেগের যে পরিবর্তনটা হবে এই v1 আর v2 সে লব্ধিটা কেন্দ্র বরাবর হবে। কেন কেন্দ্র বরাবর হবে না? মনে কর এইটা মনে কর v1 ভেক্টর, আর এইদিকে আছে মনে কর v2 ভেক্টর। সাপোজ যে কোনো একটা পয়েন্টে আমি ভাবতে পারি, আমি এই পয়েন্টে ভাবতে পারি। দুটো পয়েন্টের মধ্যে মনে কর আমি এই পয়েন্টে বেগ, এই পয়েন্টে বেগ, দুটো পয়েন্টের মধ্যে বেগের পরিবর্তন নির্ণয় করছি। তাহলে এখানে v1, এটা v2। তাহলে আমি যদি v2 মাইনাস v1 করি আমি কি করব? বেগের পরিবর্তন কত হবে?
v2 মাইনাস v1। তাহলে v1টাকে নেগেটিভ করতে হবে, পিছন দিকে বাড়াতে হবে। তাহলে মাইনাস v1 আর v2 যোগফল মানে লব্ধি কোন দিকে হবে? এইদিকে হবে। দেখ তাহলে কোন দিকে হবে? এটা কেন্দ্র বরাবর। এদিকটা কোন দিকে? কেন্দ্রের দিকে, এদিকে। তার মানে ত্বরণটা কোন বরাবর? বেগের পরিবর্তন যেদিকে হবে ত্বরণও সেদিকে হবে। তার মানে ত্বরণটা কোন বরাবর হচ্ছে? কেন্দ্র বরাবর। এটা কিসের জন্য হচ্ছে বলতে? কেবলমাত্র অভিমুখ পরিবর্তনের জন্য। এখানে অভিমুখটা এদিকে ছিল, এখানে অভিমুখটা এদিকে ছিল। আবার যদি শুধুমাত্র মানের পরিবর্তনের কথা বলছিলে, মানটা তো স্পর্শক বরাবরই পরিবর্তন হচ্ছে। মানে এক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট থাকবে। এগুলো পড়বো আমরা ব্যক্তিগত, এখানে ডিটেলস বুঝবি নি। এক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে স্পর্শক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর, রেডিয়াল বরাবর। এই স্পর্শক বরাবর যে এক্সিলারেশন ত্বরণ, সেটা কার জন্য হচ্ছে? মানের পরিবর্তনের জন্য। এগুলো আমি সব ডিটেলস বলবো ব্যক্তিগত চ্যাপ্টারে, এখন এটা বেশি মাথায় ঢুকিয়ে লাভ নেই, সব গুলিয়ে যাবে। এখন গুলানোর দরকার নেই, স্টেপ ওয়াইজ বুঝাই ভালো। তুই এখন এইটুকু বুঝলে যথেষ্ট, যে এইখানে যে স্পর্শকীয় ত্বরণের কথা বলছি সেটা কেবলমাত্র বেগের মানের পরিবর্তনের জন্য হচ্ছে। বেগ পরিবর্তন বাই সময়, এটা তো পরিষ্কার বিষয় যে বেগ পরিবর্তন বাই সময়, এটা হচ্ছে যে ত্বরণ। এখন বেগ পরিবর্তন মানে তো বেগের মানও পরিবর্তন, অভিমুখও পরিবর্তন। তাহলে শুধু যদি মান পরিবর্তন বাই সময় হয় সেটাও একটা ত্বরণ হবে, শুধু যদি অভিমুখ পরিবর্তন বাই সময় হয় সেটাও একটা ত্বরণ হবে। তাহলে এইখানে যে কেসটা বলা আছে এটা হচ্ছে মান পরিবর্তন বাই সময়, তার মানে এটা হচ্ছে যে স্পর্শকীয় ত্বরণ। শুধু অভিমুখ পরিবর্তনের জন্য যেটা হয় সেটাকে বলে কেন্দ্রীয় ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ, সেটাও পড়বো। আর দুটো যখন একসঙ্গে চেঞ্জ হবে সেটা সাধারণভাবে ত্বরণ, যেটা এখানে বলা আছে। মড ডিভিডিটি মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের মান বেগের পরিবর্তনের জন্য যেটা হয়েছে তারপর তার আমি মান নিতে পারি, কিন্তু এটা প্রথম থেকেই বলছি বেগের মান পরিবর্তনের হার, এটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। বোঝা গেল ব্যাপারটা? দুটো আলাদা বিষয়। নেক্সট কোশ্চেনটা বলছে ক্যান দিস বি ইকুয়াল? এই দুটো কি সমান হতে পারে? এই যে মড ডিভিডিটি এন্ড ডি মড ভিডিটি, এই দুটো কি সমান হতে পারে? দেখ এইখানে আমি কি বলছি, ত্বরণ, এই ত্বরণটা আমি কিভাবে পেয়েছি? বেগের পরিবর্তন এখান থেকে পেয়েছি, সময়টা সব ক্ষেত্রে আছে। বেগের পরিবর্তনটা আমি কি হাত থেকে, কোথা থেকে পাচ্ছি? মানের পরিবর্তন প্লাস অভিমুখের পরিবর্তন। ঠিক আছে, আর এই যে এই ত্বরণটা আমি কি করে পাচ্ছি? কেবলমাত্র মানের পরিবর্তন। এই দুটো কি সমান হতে পারে? সমান হবে যদি অভিমুখের পরিবর্তনটা শূন্য হয়। অভিমুখের যদি পরিবর্তন না হয়, অভিমুখের পরিবর্তন কখন হয় না? যখন সমদ্রুতিতে চলে। যখন সমদ্রুতিতে চলবে, সরি অভিমুখের পরিবর্তন, হ্যাঁ, যদি মনে করো বেগের মানের না বেগের যদি মনে করো অভিমুখের না পরিবর্তন হয়, তখন কি দ্রুতি আর বেগ সমান? যেমন আমি বলছিলাম যে একটা স্ট্রেট লাইন বরাবর মনে করো একটা কোণা যাচ্ছে, এখানে বেগের কোনো অভিমুখের পরিবর্তন হচ্ছে না, তাহলে বেগের যদি অভিমুখের পরিবর্তন না হয় তাহলে এইটার কথা আসছে না, এটা থাকা না থাকা সমান তো। তার মানে তখন কি এই বিষয়টা আর এই বিষয়টা ইকুয়াল। যদি মনে করে একটা কোণা আঁকাবাঁকা পথে যায় তাহলে কি তার বেগের মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন হবে। বেগের যদি মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন হয় তাহলে এইটা পাবো আমি, সিম্পল ডিভি বাই ডিটি পাবো। এবার আমি তার মড নিতেও পারি। আর যদি কোনো সোজা রাস্তায় ডাইরেক্ট যায়, সোজা একদম স্ট্রেট বরাবর যায়, তাহলে কি হবে? অভিমুখের তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তখন কি হবে? কেবলমাত্র মানের পরিবর্তন হবে। তাহলে সেটা আমি এইটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, সেম বিষয়।
তাহলে স্ট্রেট লাইন বরাবর যখন কোণা যাবে তার স্পর্শকীয় ত্বরণ আর ত্বরণ সেম, তাহলে তখন ইকুয়াল হতেই পারে দুটো। বুঝা যাচ্ছে? সবসময় ইকুয়াল হবে না, কিন্তু একটা পার্টিকুলার কেসে ইকুয়াল হবে। নেক্সট কোয়েশ্চেন সি বলছে, ধর এইটা হলো ক্যান ডি মড ভি বাই ডিটি ইকুয়াল টু 0 while mod dv dt not equals to 0। এটা হতে পারে কি? এইটা মনে করো নট ইকুয়ালস টু 0 হচ্ছে, বাট এইটা ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। আবার সেটা ফিরে যায়। এইটা মড ডিভিডিটি মানে কি? আমি বারবার বলছি যে মান প্লাস অভিমুখ দুটার পরিবর্তন আছে, আর এটা কি অনলি মান। তাহলে এটাকে ডেরিভেটিভ করে 0 পেয়েছি মানে কি মান প্লাস অভিমুখ দুটো ধ্রুবক, দুটার যোগফলে ধ্রুবক হয়েছে, আর এটা কি মান ধ্রুবক। তাহলে কোনো কোণার যদি মান এবং অভিমুখ দুটাই ধ্রুবক হয় তাহলে তো মানটা শুধু ধ্রুবক হবেই। কোনো একটা কোণার মনে করো মান আর অভিমুখ দুটোই ধ্রুবক হয়ে গেছে, তাহলে শুধুমাত্র মানটা তো ধ্রুবক হবেই। তার মানে যদি মড ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0 হয় তাহলে ডি মড বাই ডিটি 0 হবেই, বাট উল্টোটা কিন্তু নাও হতে পারে। ডি কোশ্চেনে ওটা বলেছে, ডি এর দাগে ওটা বলেছে। নেক্সট কোশ্চেনে ওটা বলছে ডি তে যে ক্যান মড ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0 while ডি মড ভি বাই ডিটি ইকুয়াল টু 0। ডি হতে পারে, এইটা হতে পারেনি, নট ইকুয়াল টু 0 সরি, ক্যান এটা ছিল ক্যান ডি মড ভি ডিটি ইকুয়াল টু 0 while ডি মড ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0। আর এই কোশ্চেনটা বলছে ক্যান ডি মড ভি, না কোশ্চেন ঠিক করে লিখি, এইটা উল্টোটা হবে। এইটাতে কি বলেছে দেখ, এটাতে বলছে যে ডি মড ভি বাই ডিভি কি 0 হতে পারে যখন এটা 0। তাহলে উল্টোটা বলবো যে যখন ডি মড ভি বাই ডিটি নট ইকুয়ালস টু 0 তখন কি এটা 0 হতে পারে? ডি মড ভি বাই ডিটি মড ডিভি বাই ডিটি এটা কি 0 হতে পারে? তোকে এইটা বলা আছে নট ইকুয়ালস টু 0, এইটা গিভেন কন্ডিশন। ডি মড ভি বাই ডিটি নট ইকুয়ালস টু 0 এটা গিভেন কন্ডিশন। তোকে জিজ্ঞেস করছে এটা কি 0 হবে? আগে কি ছিল? আগে এইটা 0 দেওয়া ছিল, তোকে জিজ্ঞেস করেছে এইটা নট ইকুয়ালস টু 0 ডি মড ভি বাই ডিটি আগে নট ইকুয়ালস টু 0 দেওয়া ছিল, তোকে জিজ্ঞেস করেছে এইটা কি 0 হতে পারে? তাহলে সেখানে আমরা কি দেখলাম ডি মড ডিভি বাই ডিটি মানে কি মান প্লাস অভিমুখ, আর এটা মানে কি অনলি মান। তাহলে মান প্লাস অভিমুখ যদি ধ্রুবক হয় তাহলে তো মান ধ্রুবক হবেই। বাট এইটার ক্ষেত্রে প্রবলেমটা দেখ, এটা বলছে ডি মড ভি বাই ডিটি নট ইকুয়ালস টু 0। তার মানে কি এখানে তো অভিমুখের কোনো কথাই নাই, তার মানে মান ধ্রুবক, এইটাই বোঝাচ্ছে। আর এইটার মানে কি মান প্লাস ধ্রুবক, মান প্লাস সরি এটা মানে হচ্ছে মান নট ইকুয়ালস টু ধ্রুবক, আর এটা মানে হচ্ছে মান প্লাস অভিমুখ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে মান নট ইকুয়ালস টু ধ্রুবক বলা থাকলে আমি তো এখান থেকে বলতে পারিনি যে অভিমুখও নট ইকুয়ালস টু ধ্রুবক। কথাটা কি আমার বোঝা যাচ্ছে? তুই কন্ডিশনটা বুঝ। এইখানে বলা ছিল এইটার মানে হচ্ছে যে মান ধ্রুবক, তাহলে মান যদি ধ্রুবক হয় এই ডি মড ভি বাই ডিটি সমান মানে এইটা হবে কিনা জিজ্ঞেস করছিল, কোনটা কোশ্চেন আর কোনটা গিভেন আছে সেটা জিজ্ঞেস বুঝতে হবে আগে ভালো করে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আমার দুটো বিষয়, একটা হচ্ছে যে ডি মড ভি বাই ডিটি, আর একটা হচ্ছে মড ডিভি বাই ডিটি। তোকে একটা 0 দেওয়া আছে আর একটা 0 হবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে প্রথমে কন্ডিশন ছিল
এইটা নট ইকুয়ালস টু 0, এটা গিভেন, এইটা গিভেন। তোকে জিজ্ঞেস করেছে এইটা 0 হবে কিনা। সেকেন্ডটাতে বলছে এইটা গিভেন, এইটা গিভেন, তোকে জিজ্ঞেস করেছে যে এইটা নট ইকুয়ালস টু 0 হবে কিনা। কোশ্চেনটাকে ভালো করে বুঝ, তাহলে অ্যান্সারটা বুঝতে পারবি। এইটা গিভেন, এইটা 0 হবে কিনা জিজ্ঞেস করেছে। এইটা গিভেন মানে কি, নট ইকুয়ালস টু 0 মানে কি, মান প্লাস অভিমুখ নট ইকুয়ালস টু ধ্রুবক। মান এবং অভিমুখ দুটা যোগফল কখনোই ধ্রুবক নয়। আর এইটা মানে কি, ডি মড ভি ডিটি ইকুয়ালস টু 0, এটার মানে কি, মান সমান ধ্রুবক। মান ধ্রুবক হলে এটা সম্ভব। তাহলে মান এবং অভিমুখ দুটোই যদি ধ্রুবক না হয় তাহলে তার একটা ধ্রুবক হওয়া সম্ভব নয়। কথাটা বুঝ, মান প্লাস অভিমুখ দুটোর যদি একটা দুটোর যোগফল ধ্রুবক নয় বলেছে, নট ইকুয়ালস টু 0 মানে কি ধ্রুবক নয়।